এমপি মনিরুল হকের বক্তব্যের দুটো দিক এখানে আছে। একটা হলো তিনি সাহসী মেধাবীকে যখন অ্যাপ্রিসিয়েট করছেন তখন তাদের ঠিক মনে করছেন, কিন্তু আবার যখন বাড়াবাড়ি বলছেন, অর্থাৎ যে বাড়াবাড়ির কারণে জাসদের পরিণতি খারাপ হয়েছে, তখন সেই সময়ে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নকে তিনি ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? প্রশ্ন হতে পারে, জাসদ বাড়াবাড়ি করেছিল বলেই দমনপীড়ন হয়েছিল, নাকি দমনপীড়ন হয়েছিল বলে জাসদ বাড়াবাড়ি করেছিল বা উগ্র রাজনীতির দিকে ঝুঁকেছিল? চলতি বছরের 15 মার্চ জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে বিএনপির সংসদ সদস্য মনিরুল হক একটি কথা বলেছেন। স্বাধীনতার পরও একটা মেধাবী শ্রেণী এসেছিল, তারা গঠন করেছিল জাসদ। বাড়াবাড়ি করতে গিয়ে দেশ গেছে, জাতি গেছে, তারাও গেছে। তিনি 24-এর তরুণদের সাহসী বলে স্বীকৃতি দিলেও জাসদের বাড়াবাড়ি বা উগ্র রাজনীতির পরিণতি থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছেন। এমপি মনিরুল হকের বক্তব্যের দুটো দিক এখানে আছে। একটা হলো তিনি সাহসী মেধাবীকে যখন অ্যাপ্রিসিয়েট করছেন তখন তাদের ঠিক মনে করছেন, কিন্তু আবার যখন বাড়াবাড়ি বলছেন, অর্থাৎ যে বাড়াবাড়ির কারণে জাসদের পরিণতি খারাপ হয়েছে, তখন সেই সময়ে শেখ মুজিবের নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের দমন পীড়নকে তিনি ঠিক কিভাবে ব্যাখ্যা করবেন? প্রশ্ন হতে পারে, জাসদ বাড়াবাড়ি করেছিল বলেই দমনপীড়ন হয়েছিল, নাকি দমনপীড়ন হয়েছিল বলে জাসদ বাড়াবাড়ি করেছিল বা উগ্র রাজনীতির দিকে ঝুঁকেছিল, নাকি জাসদের রাজনৈতিক তত্ত্ব ও বৈশিষ্ট্যের মধ্যে কিছু দিক ছিল যেগুলোর ঐতিহাসিক ভূ রাজনৈতিক দিক থেকে দেখাটাও জরুরি ছিল। ফলে সংসদ সদস্য মনিরুল হকের বক্তব্যকে কয়েক দিক থেকে দেখার একটা সুযোগ তৈরি হয়েছে। তিনি জাসদ নেতাদের মেধাবী বলে আখ্যায়িত করেছেন, তা মিথ্যে নয়, তা তো সত্যই। জাতীয় সমাজতান্ত্রিক দল অর্থাৎ জাসদ গঠনকারী তরুণ নেতারা ছিলেন মূলত 1962 সালে গঠিত স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ বা নিউক্লিয়াসের রূপকার সিরাজুল আলম খান, আসম আব্দুর রব, শাহজাহান সিরাজ এবং হাসানুল হক ইনু। এরা প্রত্যেকেই ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। 1971 সালের 2 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করেছিলেন আসম আব্দুর রব এবং 3রা মার্চ স্বাধীনতার ইশতেহার পাঠ করেন শাহজাহান সিরাজ। মুক্তিযুদ্ধের সময় তরুণদের সংগঠিত করে মুজিব বাহিনী গঠনে তাদের ভূমিকা ছিল অসামান্য। দেশ স্বাধীনের পেছনে এই মেধাবী ছাত্র নেতাদের রাজনৈতিক প্রজ্ঞা ও আত্মত্যাগ ছিল অসাধারণ। দেশ স্বাধীন হলো, কিন্তু সবকিছু ভেঙে পড়া বাংলাদেশে যখন দেশ নির্মাণের একটা সাধারণ জাতীয় ঐক্য প্রয়োজন ছিল বলে বিশ্লেষকরা মনে করেন, তখন রাজনৈতিক মত পথ নিয়ে, কর্তৃত্ব নিয়ে ক্ষমতা কেন্দ্রগুলোতে যেভাবে বিরোধ আর সহিংসতা শুরু হলো, সেটা যুদ্ধ বিধ্বস্ত দেশে আরেক বাস্তবতার জন্ম দিল। ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতাদের একাংশের দুর্নীতি, স্বজনপ্রীতি, লুটপাট ও কালোবাজারি তরুণদের হতাশ করেছিল। সিরাজুল আলম খানের অনুসারী ছাত্রলীগের এই রেডিক্যাল অংশটি প্রচলিত সংসদীয় গণতন্ত্রের বদলে জাতীয় ঐক্যের সরকার ও বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার দাবি তোলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দাবি নাকচ করে দিয়ে শেখ ফজলুল হক মনি ও তোফায়েল আহমেদের নেতৃত্বাধীন মডারেট অংশটিকে সমর্থন দেন। ফলশ্রুতিতে 1972 সালের 31 অক্টোবর স্বাধীন বাংলাদেশের প্রথম বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। আদর্শিক এই বিরোধ এবং ক্ষমতাসীন দলের ব্যর্থতা, কর্তৃত্ববাদের কারণেই মূলত জাসদ ও আওয়ামী লীগের মধ্যে যোজন যোজন দূরত্ব তৈরি হয়। রাজনৈতিকভাবে আওয়ামী লীগ সরকারের দমনপীড়নের শিকার হয়ে জাসদ ধীরে ধীরে এক ধরনের চরমপন্থা বা তাদের ভাষায় বিপ্লবী কর্মসূচির দিকে ঝুঁকে পড়ে। প্রকাশ্য রাজনীতির পরিসর সংকুচিত হওয়ায় তারা কর্নেল আবু তাহের এবং হাসানুল হক ইনুর নেতৃত্বে গণবাহিনী নামে একটি সশস্ত্র উইং গঠন করে। তাদের উদ্দেশ্য ছিল সশস্ত্র বিপ্লবের মাধ্যমে শেখ মুজিব সরকারকে উৎখাত করে বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা দেখি 72 সালে জাতীয় রক্ষী বাহিনী নামে গঠিত যে আধা সামরিক বাহিনী ছিল, সেটি সরাসরি প্রধানমন্ত্রী শেখ মুজিবের প্রতি অনুগত ছিল। এই রক্ষী বাহিনীর দমনমূলক কার্যক্রম নিয়ে সাংবাদিক অ্যান্থনি মাসকারেনহাস বলেছেন, রক্ষী বাহিনী সে সময় চরম মানবাধিকার লঙ্ঘন করে এবং 3 বছরের মধ্যে প্রায় 30,000 রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করে, যাদের বেশিরভাগই ছিল জাসদের তরুণ ও মেধাবী নেতাকর্মী। স্বাধীন দেশে সে এক ভয়াল অধ্যায়। যাদের বুদ্ধিমত্তা ও সাহসে দেশ স্বাধীন হয়েছিল, তাদেরই লাশ সরকারি বুলেটে ক্ষত বিক্ষত হয়েছিল।
কোনো বিচার ছাড়াই সহস্র তরুণ গুম ও হত্যার কারোর শিকার হয়, যা স্বাধীন বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের নিকৃষ্টতম নজির স্থাপন করে। জাসদের সশস্ত্র বিপ্লব বা বাড়াবাড়ি এবং রাষ্ট্রের নির্মম দমন নীতি এই দুইয়ের জাতাকলে পিষ্ট হয়ে সে সময় দেশের বিশাল এক মেধাবী প্রজন্মের অকাল মৃত্যু ঘটে। এমপি মনিরুল হক চৌধুরীর বক্তব্যে ৭১ পরবর্তী জাসদ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের রূপকার ছাত্র তরুণ যারা পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি তৈরি করেছেন, তাদের মধ্যে একটি রাজনৈতিক মিলের দিকে ইঙ্গিত করা হয়েছে। ৭১ পরবর্তী সেই সময়ে তরুণ ছাত্রনেতারা দেশের প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন, আর ২০২৪ সালে কোটা ও বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ঘটেছিল, যেখানে কর্তৃত্ববাদী শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার দমনপীড়ন হত্যাযজ্ঞ চালায়, যা পরবর্তীতে ছাত্র নাগরিক অভ্যুত্থানের রূপ নেয়। শেখ হাসিনার সরকারের পতন, ভারতে পলায়ন ও অন্তর্বর্তীকালীন সরকারের বাস্তবতায় ছাত্র তরুণদের নিয়ে তৈরি হয় নতুন একটা প্রত্যাশা। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই তরুণরা গঠন করে জাতীয় নাগরিক কমিটি। ৭২-এর জাসদ যেমন আওয়ামী লীগের নেতৃত্বকে চ্যালেঞ্জ করে নতুন রাজনৈতিক বন্দোবস্ত চেয়েছিল, ২৪-এর ছাত্র নেতারাও পুরনো রাজনৈতিক দলগুলোর ট্রেডিশনাল রাজনীতির বাইরে গিয়ে রাষ্ট্র সংস্কার ও নতুন রাজনৈতিক রূপরেখা বাস্তবায়নের চেষ্টা করেছে। এখন প্রশ্ন হলো, এমপি মনিরুল হক চৌধুরী যে এনসিপির তরুণদের সাহসের প্রশংসা করলেন, জাসদের চরমপন্থী রাজনৈতিক ভুল থেকে শিক্ষা নিতে বললেন, সেটা কি? অনেক রাজনৈতিক বিশ্লেষক মনে করেন জাসদ এককভাবে চরম কর্মসূচির পথে সমাজ বদলাতে গিয়ে পুরো দেশের রাজনৈতিক কাঠামোটাকে হুমকির মুখে ফেলে দিয়েছিল এবং নিজেরাও নিশ্চিহ্ন হওয়ার দ্বারপ্রান্তে পৌঁছেছিল। এখানেই কি সতর্ক করেছেন সাংসদ মনিরুল হক? তার সতর্ক বার্তা কি এমন যে এনসিপি বা ২৪-এর ছাত্ররা যেন রাষ্ট্র সরকারের নামে অতিরিক্ত বাড়াবাড়ি দেখিয়ে প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলির সাথে সংঘাতে না জড়ায়? অন্যান্য বৃহৎ রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানালে বা এককভাবে সবকিছু নিয়ন্ত্রণ করতে চাইলে সেটি দেশের জন্য এবং তরুণদের নিজেদের জন্য আত্মঘাতীও হতে পারে। একটি গঠনমূলক সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির প্রত্যাশা তিনি করছেন এনসিপির কাছ থেকে। এখন আমরা সাধারণ মানুষ যদি বলি যে সেই প্রত্যাশাটি তো সরকারি দলের প্রতিও রাখতে হবে, তাই এখানে কি একা এনসিপি শিক্ষা নেবে? বর্তমান সরকার বা রাষ্ট্রের কি শিক্ষা নেওয়ার নেই? সেই ৭২ থেকে ৭৫, এমনকি সম্প্রতি শেখ হাসিনা সরকারের দমনপীড়নের শাসন থেকেও কি শিক্ষা নেওয়ার নেই কিছু? এনসিপি বা রাজনৈতিক দলগুলোর যেমন শিক্ষা নেওয়ার আছে জাসদের পরিণতি থেকে, তেমনি সরকার বা রাষ্ট্রেরও শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে সেই সময়ের সরকারগুলোর কর্তৃত্ববাদী ও দমনপীড়ন থেকে। আহ্বানের সেই দিকটিও খেয়াল রাখা জরুরি নয় কি? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।